সেকুলার যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর লক্ষ্য কোনো শাশ্বত আদর্শ বাস্তবায়ন করা নয়, বরং যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া। মানুষজনকে ধোঁকা দিয়ে হোক, মানুষজন যা শুনতে চায় তা শুনিয়ে হোক, আমাদের আদর্শ বিসর্জন দিয়ে হোক, যে কোনোভাবে হোক আমাকে ক্ষমতায় যেতে হবে। একটা জনমুখী দল তৈরি করতে হচ্ছে, যেখানে সমাজের চোর, বাটপার, চাঁদাবাজ, খুনি, রেপিস যাই হোক সবার সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হচ্ছে, তাদের থেকে ডোনেশন আমার কালেক্ট করতে হচ্ছে, এবং সেই ডোনেশন দিয়ে আমার সংগঠনটা কিভাবে চলবে সেটা আমাকে ম্যানেজ করতে হচ্ছে। বেসিক্যালি সিস্টেমটাই তৈরি হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতাকে পুঁজি করে। তাই এখানে ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার রাজনীতিবিদরা ঠিক তাই করে। জনগণের ভালোবাসা পাওয়ার চেয়ে তাদের মনে ভীতি জাগিয়ে রাখা বেশি কার্যকর। বাইরে দয়ালু, বিশ্বস্ত এবং মানবিকতার মুখোশ ধারণ করুন, এবং প্রয়োজনে তার বিপরীত আচরণ করার জন্য প্রস্তুত থাকুন। কথাগুলো বলেছিলেন নিকোলো মাকিয়াভেলি। তিনি রাজনীতিকে দেখেছেন ক্ষমতার একটি খেলা হিসেবে, যেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য যে কোনো পন্থা অবলম্বন করাই বৈধ। প্রয়োজনে জনগণের উপকার করা, জনগণের সামনে সত্য তুলে ধরা, এবং যখন প্রয়োজন জনগণকে ধোঁকা দেওয়া, জনগণকে মিথ্যা প্রলোভন দেখানো। বর্তমান বিশ্বে বা আমাদের দেশে এই যে সেকুলার রাজনীতি বা ডেমোক্রেটিক পলিটিক্স যাই বলেন, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি রাজনীতিবিদরা নিকোলো মাকিয়াভেলির এঁকে দেওয়া সেই ছকটাই অনুসরণ করে যাচ্ছেন। তাদের আচরণে আমরা দেখি সবচেয়ে শর্ট এবং সবচেয়ে কদর্যুল। আমরা দেখি তারা যখন প্রয়োজন পড়ে, যখন তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে হয়, তখন তারা জনগণকে ধোঁকা দেন। যখন প্রয়োজন পড়ে তখন জনগণের ইমোশন, জনগণের আবেগকে কাজে লাগান, জনগণ যা শুনতে চায় তা শোনান। এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কিছু উদাহরণ দেখতে পারি। বর্তমানে আমাদের সংসদে সংবিধান নিয়ে একটি বিতর্ক চলছে, তুমুল কথা কাটাকাটি হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে। তার মধ্যে একটা উদাহরণ দেখা যায়, আন্দালিব রহমান পাত্রের কথা বলি। তিনি বলেছেন যে সংবিধানকে কেন ছুঁড়ে ফেলবো, এটি কি আমাদের মনে করিয়ে দেয় ৭১-এর পরাজয়ের কথা? কিন্তু এই একই আন্দালিব রহমান পার্থ ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর নভেম্বর মাসে তিনি একটি সেমিনারে বলেছিলেন, এই সংবিধান ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে। বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে এবং গণতন্ত্রের গলা টিপেছে। হাসিনার আমলে যখন বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, তখন তারা এই গুমের বিরুদ্ধে খুবই সরব ছিল, এবং হাসিনা সরকারের গুম সংক্রান্ত বিভিন্ন আইনের বিরুদ্ধে তারা খুবই বিপ্লবী কথাবার্তা বলেছিল। কিন্তু এখন যখন এই যে গুম সংক্রান্ত যে আইনগুলো আছে সেগুলো সংস্কার করার কথা বলা হচ্ছে, তখন তারা এর বিরোধিতা করছে। তখন তারা এই আইনগুলোকে নিজেদের মতো করে সংশোধন করার কথা বলছে, যাতে করে তাদের নিজেদের পারপাস সার্ভ করা যায়। আচ্ছা, এই তো গেল বাংলাদেশের বিভিন্ন ঘটনা। এবার বহির্বিশ্বের দিকে একটু নজর দেওয়া যাক। আমেরিকার দিকেই দেখি। আমেরিকার বিখ্যাত রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন, তিনি ২০০০ সালে যখন সিনেটর ছিলেন, তখন তিনি বলেছিলেন বিয়ে কেবলমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে সম্ভব, এবং ১০০০ বছর ধরে এমনটাই চলে আসছে। কিন্তু যখন আমেরিকায় লিবারেল আদর্শ জনপ্রিয় হওয়া শুরু করলো, যখন জনগণের মতামতে পরিবর্তন আসা শুরু করলো, এবং যখন ক্ষমতায় যাওয়ার জন্য এই লিবারেল আদর্শ ধারণ করার দরকার পড়লো, তখন হিলারি ক্লিন্টন ঠিকই তার বক্তব্য পরিবর্তন করলেন, তার অবস্থান পরিবর্তন করলেন, এবং গে ম্যারেজ বা সমকামী বিবাহের পক্ষে তার সমর্থন ব্যক্ত করলেন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই ধরা যাক। ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারণায় তিনি নিজেকে শান্তির অগ্রদূত হিসেবে প্রকাশ করলেন। তিনি বললেন যে তিনি তার সমঝোতার যে স্কিল আছে, সমঝোতার যে তার দক্ষতা আছে, সেগুলোকে কাজে লাগিয়ে বৈশ্বিক বিভিন্ন কনফ্লিক্ট তিনি নিরসন করবেন। ২০২৪ সালের নির্বাচনের বিজয়ের পর তিনি তার বক্তব্যে বললেন, আই এম নট গোয়িং টু স্টার্ট ওয়ার্স, আই এম গোয়িং টু স্টপ ওয়ার্স। আমি কোনো যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করব। কিন্তু এর ২ বছর পরে ২০২৬ সালে আমরা দেখলাম যে ২০২৬ সালের প্রথম দিকেই তিনি ভেনিজুয়েলা অ্যাটাক করলেন, এবং সেখানকার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে নিয়ে আসলেন। আবার ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হলেন। অর্থাৎ তার যে গ্লোবাল কনফ্লিক্ট বা বৈশ্বিক যে সংঘর্ষগুলো নিরসন করার কথা ছিল, তা তো তিনি করলেনই না, বরং তিনি নতুন নতুন আরও যুদ্ধ শুরু করলেন, আরও যুদ্ধে জড়ালেন, বিশ্বকে অস্থিতিশীল করে তুললেন। এবার আমেরিকার আরেকজন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের উদাহরণ দেখা যাক। তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম দিকে ডেমোক্রেট ছিলেন, অর্থাৎ লিবারাল আদর্শে বিশ্বাসী ছিলেন। ১৯৬৪ সালে ডেমোক্রেট প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট লিন্ডন বি জনসনের হয়েও তিনি প্রচারণা চালিয়েছেন। কিন্তু ১৯৬৬ সালে তিনি হঠাৎ করে তার দল পরিবর্তন করলেন। কিন্তু কেন? আমরা যদি দেখি ৬০ এবং ৭০-এর দশক ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে উত্তাল অধ্যায়। এ সময় ভিয়েতনাম যুদ্ধ, জনগণের উপর বিভিন্ন লিবারাল আদর্শ চাপিয়ে দেওয়া, ফেমিনিজম, অ্যাবর্শন ল, বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে লিবারাল আদর্শের বিরুদ্ধে মানুষজনের ক্ষোভ তৈরি হলো। ফার রাইট এবং রক্ষণশীল দলগুলো জনপ্রিয় হয়ে উঠল। রাজনীতির বাতাস অন্যদিকে বইতে শুরু করলো। রোনাল্ড রেগান এটা বুঝতে পারলেন। তিনিও
বাতাসের দিকে পাল তুলে দিলেন। এর জের ধরে তিনি 1966 সালের ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে লড়লেন এবং বিজয়ী হলেন। এভাবেই 1981 সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলেন এবং আমেরিকার 40তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন। এখন প্রশ্ন আসতে পারে, রাজনীতিবিদরা কেন এমনটা করে থাকেন? কেন বারবার তাদের মধ্যে এই একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দেখা যায়? সেটা বাংলাদেশে হোক, আমেরিকায় হোক বা সারা বিশ্বে, যে কোনো জায়গায় আপনি দেখবেন সেখানে রাজনীতিবিদদেরকে আপনি সমাজের বা রাষ্ট্রের সবচেয়ে সৎ ব্যক্তি হিসেবে পাবেন। এমনটা কেন হয় আসলে? আমরা যদি দেখি, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বর্তমান যে সেকুলার ব্যবস্থা, যে সেকুলার রাজনীতি, তার শেকড়ে। সেকুলার যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর লক্ষ্য কোনো শাশ্বত আদর্শ বাস্তবায়ন করা নয়, বরং যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া। এজন্য যখন 5 বছর পর পর নির্বাচন হয়, তখন তারা জনগণকে তোষণ করে। জনগণ যা শুনতে চায় তাদেরকে তা শোনায়। জনগণের দুঃখ কষ্টগুলোকে পুঁজি করে জনগণকে উন্নয়নের বয়ান শুনিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। এজন্য বিভিন্ন ক্ষেত্রে তারা অবৈধ পন্থা অবলম্বন করে, যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমাদের দেশে হয়তো সরাসরি ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়, কিন্তু পশ্চিমা দেশগুলোতে এই কাজটা করা হয় আরেকটু সূক্ষ্মভাবে। তারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায়, বিভিন্ন লবিং করে, এভাবে তারা ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করে। আমরা 2016 সালে ট্রাম্পের নির্বাচনের বিষয়টা দেখতে পারি। সেই সময় সোশ্যাল মিডিয়া ডেটাগুলোকে কাজে লাগিয়ে সে জনগণের ইমোশনকে ম্যানিপুলেট করেছিল, জনগণের ভোট তার পক্ষে এনেছিল। ট্রাম্পের হয়ে এই কাজটা করেছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থা। অনলাইনে ঘাটলে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। জনগণের আবেগকে ম্যানিপুলেট করার, জনগণকে ধোঁকা দেওয়ার এই পন্থাটাকে বলা হয় ডেমোগোগারি। ডেমোগোগারি হলো পপুলিজমের এক্সট্রিম ভার্সন। আপনি যখন দেখবেন যে কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন অসৎ পন্থা অবলম্বন করছে, মানুষজনকে ধোঁকা দিচ্ছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করছে এবং শেষ পর্যন্ত তারা ক্ষমতায় যাচ্ছে, এটা দেখে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই পথে যেতে উৎসাহিত হবে। তারাও চাইবে যে কোনো মূল্যে আমি ক্ষমতায় যাই, তাতে যে কোনো পন্থা অবলম্বন করে হোক, মানুষজনকে ধোঁকা দিয়ে হোক, মানুষজন যা শুনতে চায় তা শুনিয়ে হোক, আমাদের আদর্শ বিসর্জন দিয়ে হোক, যে কোনোভাবে হোক আমাকে ক্ষমতায় যেতে হবে। এবং এই জিনিসটাই, এই ধারণাটাকেই ইনসেন্টিভাইজ করে বা উৎসাহিত করে এই পুরো রাজনৈতিক সিস্টেমটা। এই যে পুরো সমস্যাটা, এটা সিস্টেমের সমস্যা। সিস্টেমটাই তৈরি করা হয়েছে এভাবে, যেখানে কোনো শাশ্বত বিধান নেই, যেখানে মানুষ সবার উপরে, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, যেখানে আল্লাহর বিধান নেই, যেখানে কোনো নৈতিক মানদণ্ড নাই। এখানে ক্ষমতায় যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় লক্ষ্য। আমরা যদি দেখি সাম্রাজ্য যুগের রাজনীতিটা কেমন ছিল, তখন রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক ছিল না। অর্থাৎ 5 বছর পর পর আমার ক্ষমতা পরিবর্তন হতো না, আমার বড় একটা রাজনৈতিক দল পালতে হতো না, আমার এত এত নেতাকর্মী পালার দরকার ছিল না, 5 বছর পর পর নির্বাচনে জেতার জন্য আমার জনগণকে তোষণ করতে হতো না। আমার সমাজটা ক্ষমতা কেন্দ্রিক ছিল না এবং ক্ষমতায় যাওয়াটা মূল লক্ষ্য ছিল না, এবং ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকতো। সেন্ট্রালাইজেশন ছিল না, ডিসেন্ট্রালাইজড গভর্নমেন্ট ছিল। কিন্তু যখন আমরা সেকুলার রাজনীতিতে ঢুকি, তখন দেখা যায় যে আমার রাজনৈতিক অঙ্গনটাই গড়ে ওঠে ক্ষমতায় কেন্দ্র করে। 5 বছর পর পর নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে জেতার জন্য আমাকে বিভিন্ন ম্যানুভার করতে হচ্ছে, আমাকে একটা জনমুখী দল তৈরি করতে হচ্ছে, যেখানে সমাজের চোর, বাটপার, চাঁদাবাজ, খুনি বা রেপিস যাই হোক, সবার সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হচ্ছে, তাদের থেকে ডোনেশন আমার কালেক্ট করতে হচ্ছে, এবং সেই ডোনেশন দিয়ে আমার সংগঠনটা কীভাবে চলবে সেটা আমাকে ম্যানেজ করতে হচ্ছে বেসিকলি। তো আমার ক্ষমতায় যাওয়ার জন্য যেমন পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করতে হচ্ছে, তেমন ক্ষমতায় টিকে থাকার জন্য আমাকে পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করতে হচ্ছে। তাই এই রাজনৈতিক অঙ্গনে আদর্শবাদী যে দলগুলো আছে, যেমন বামপন্থী দল বা ইসলামিক দল, তারা খুব একটা ভালো করতে পারে না, কারণ তাদের পলিটিক্সটা হচ্ছে ভ্যানগার্ড পলিটিক্স। অর্থাৎ সমাজের সবাইকে তারা এখানে জায়গা দিতে পারে না, তাদের নেতাকর্মীরা পদমর্যাদার একটি সিঁড়ি বেয়ে উপরে ওঠে, জনগণ যা চায় তা তারা বলতে পারে না, আদর্শের প্রতি তাদের আপোষহীন থাকতে হয়। তাই এই যে 5 বছর পর পর নির্বাচন হওয়া, ক্ষমতায় যাওয়া, একটা বড় রাজনৈতিক দল পালা, জনগণকে যা শুনতে চায় তা বলা, ডেমোগোগারি করা, পপুলিস্ট রাজনীতি করা, এই যে একটা ছক, এই ছকের মধ্যে আপনার আদর্শবাদী দলগুলো ফাংশন করতে পারে না, আদর্শবাদী দলগুলো টিকে থাকতে পারে না, বা তারা ভালো করতে পারে না। অর্থাৎ আমরা দেখলাম এই যে সমস্যাগুলো, এটা একটা সিস্টেমের সমস্যা, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের সমস্যা না। সিস্টেমটাই তৈরি হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতাকে পুঁজি করে, ক্ষমতায় যাওয়ার জন্য সিস্টেমটা তৈরি হয়েছে। তাই এখানে ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার রাজনীতিবিদরা ঠিক তাই তাই করে। যদি অবৈধ পন্থা অবলম্বন করে ক্ষমতায় যাওয়া যায়, তারা সেই অবৈধ পন্থা অবলম্বন করেই ক্ষমতায় যায়। এবং এটাই মাকিয়াভেলির সেই উপদেশের সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন।